স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুতারা স্বর্ণা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বেলা ৩টা ১০ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান তিনি। বাদ এশা প্রথম জানাজা শেষে মরদেহ হিমাগারে রাখা হয়। শনিবার হাইকোর্টে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। তার মেয়ে বিদেশ থেকে ফিরলে সিদ্ধান্ত হবে দাফনের। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিশিষ্টজনরা। পরে হাসান আরিফের স্মৃতিচারণ করেন তারা। ওনার সাথে আমাদের খুব ওতপ্রোতভাবে কাজ করতে হয়েছে, বিশেষ করে যখন আমরা নির্বাচনী আইনগুলোর সংস্কার করি। উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন। পরশুদিন সকালে ওনার মেয়ে আসবেন, আসার পরে যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। এর আগে শুক্রবার বেলা ৩টা ১০ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তার পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা সহ আরও অনেকে। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। সবচাইতে জটিল যে মামলাগুলো নিয়ে আমাদের মনে হতো যে এত জটিল বিষয়ে সমাধান কিভাবে হবে, আমরা যখন তার কাছে গিয়েছি, তিনি যখন এটার সমাধান বলেছেন, তখন আমাদের মনে হতো যে এর চেয়ে সহজ কোনো মামলা বোধহয় বাংলাদেশে আর নাই। চলতি বছরের ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ৮৩ বছর বয়সী এএফ হাসান আরিফ। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। এর আগে ২০০১ থেকে ২০০৫ সালে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ। পরে ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়ে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। হাসান আরিফের জন্ম ১৯৪১ সালে কলকাতায়। সেখানেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আইন পেশায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবন শুরু করেন ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে। পরে বাংলাদেশের হাইকোর্টে শুরু করেন কর্মজীবন। শনিবার হাইকোর্টে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। সরকারের প্রতি আস্থার কথা জানালেও দ্রুত নির্বাচন চায় বিএনপি। সম্ভাব্য সময়কে স্বাগত জানালেও জামায়াতের এক নেতাও দ্রুত নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। আর সিপিবি সহ বাম দলগুলো ২০২৫ সালের ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। দেশের চলমান অস্থির পরিস্থিতির বাস্তবতায় বেশিরভাগ রাজনৈতিক দল চাইছে দ্রুত নির্বাচন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ভাষণে ২০২৫-এর ডিসেম্বরে অথবা ২০২৬-এর শুরুর দিকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ২০২৬-এর ৩০শে জুনের মধ্যে বা কাছাকাছি সময়ে হতে পারে ভোট। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে ২০২৬-এর জুনের ৩০ তারিখের মধ্যে। এ নিয়ে কিছুটা ধোঁয়াশা ও অসন্তোষ তৈরি হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা যা একেবারে অস্পষ্ট। ডিবিসি নিউজকে বিএনপির শীর্ষ নেতারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে। দ্রুত নির্বাচন দিয়ে সেই আস্থার প্রমাণ দিতে হবে। সব সংস্কারের জননী হচ্ছে নির্বাচন। দেশের জনগণ, তাদের মতামত, তার মালিকানার প্রতিফলন, তার ইচ্ছার প্রতিফলন। সেই মতামত নিয়ে সংসদে আমরা জনগণের চিন্তার, ইচ্ছার পরিবর্তনের প্রতিফলন ঘটাতে হবে।
রাজনৈতিক দলসমূহ মনে করে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া উচিত। তারা যে ধরনের সংস্কার করতে চায় এটি করার ম্যান্ডেট তো তাদের নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়কে জামায়াত স্বাগত জানালেও দলটির শীর্ষ এক নেতা দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন। নির্বাচন আরও তাড়াতাড়ি হইলে খুশি হইতাম। উনি তো বলেছেন যে 25-এর শেষ 26-এর শুরু। এখন এই শুরু দিয়ে যদি ওনারা জুন পর্যন্ত মেন করে থাকেন এটা ওনারা ক্লিয়ার করবেন। সরকার আন্তরিক হলে 2025 ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব মনে করে সিপিবি। এই সংকটকে আরও বেশি ঘনীভূত করলো প্রেস সেক্রেটারির বক্তব্যে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত না। জুন মাস পর্যন্ত সময় আমার বিবেচনায় একেবারেই অপ্রয়োজনীয়, কারণ ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনটা 2025 ডিসেম্বরের অনেক আগেই করা সম্ভব বলে আমরা মনে করি। জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে তাগিদ দেন অন্য রাজনৈতিক দলগুলো। শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন নেই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। 3 দেশে 5,000 কোটি টাকা পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। পাচারের টাকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতে আবাসন খাতে বিনিয়োগ করেছেন তিনি। এসব অর্থে নিজ নামে এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রয়েছে 578টি বাড়ি, অ্যাপার্টমেন্ট এবং ভিলা। অনুসন্ধানে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আদিত্য আরাফাতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের সারসন রোডের এই বিলাসবহুল বাড়িটি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের। চট্টগ্রামে তার এমন আরও 2টি বাড়ি রয়েছে, আর রাজধানীর গুলশানে রয়েছে 2টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যে দুটির মোট আয়তন প্রায় 8,000 স্কয়ার ফিট। দেশে থাকা সাইফুজ্জামানের এসব সম্পদ যাতে বিক্রি বা হস্তান্তর করা না যায়, এজন্য আদালতের অনুমতিতে ক্রুক বা অবরুদ্ধ করে রেখেছে দুদক। দুদকের অনুসন্ধানের সবশেষ তথ্য বলছে, সাইফুজ্জামান চৌধুরী 2015 থেকে 2023 সাল পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে 5,000 কোটি টাকার বেশি পাচার করেছেন। এ সময় তিনি ভূমি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পাচারের অর্থে সাইফুজ্জামান 3 দেশে 578টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও সম্পত্তি কিনেছেন। এর মধ্যে সাইফুজ্জামান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে রয়েছে 341টি, আরব আমিরাতে 228টি ও যুক্তরাষ্ট্রে 9টি। এ হিসেবের বাইরে তার স্ত্রী রুকমিলা জামানের নামে যুক্তরাজ্যে রয়েছে 2টি বাড়ি। ভূমি নিবন্ধন অফিসের মাধ্যমে সাইফুজ্জামান এবং তার স্ত্রীর এসব সম্পদের সত্যতা পেয়েছে দুদক। স্ত্রী রুকমিলা জামান এবং মেয়ে জেবা জামানের নামেও কোম্পানি খুলেছেন তিনি। এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়িক গ্রুপ আরামিটের নামেও খুলেছেন কোম্পানি। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী সাইফুজ্জামান। যেই মেয়াদে তিনি মন্ত্রী ছিলেন সেই মেয়াদের ঘটনা, তাহলে তো এখানে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কাজটা পাচারটা হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই ধরনের দৃষ্টান্ত বৈশ্বিক মানদণ্ড খুবই খুবই বিরল বলে আমরা বলি। সীমাহীন লোভ, শত শত সম্পদের মালিকানা, অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, বাড়ি ঘরের মালিকানা, গাড়ি বাড়ি, এটা খুবই দৃষ্টান্ত বিরল। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের মহাপরিচালক। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের অনুসন্ধানের বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পাচার করা অর্থ দেশে ফেরাতে এরই মধ্যে দুদকের কার্যক্রমে যুক্ত হয়েছে সিআইডি এবং এনবিআর। এই যৌথ অনুসন্ধান টিম পাচার করা অর্থ দেশে ফেরাতে তাদের আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রথম ধাপে সাইফুজ্জামান জাভেদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি রয়েছে দুদকের। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কারের চাপায় পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের পরবর্তী শুনানি রবিবার ধার্য করা হয়েছে। এদিকে গ্রেপ্তার 3 জনের মধ্যে 2 জনের ডোপ টেস্ট পজিটিভ বলে জানায় পুলিশ।
এদিকে সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি বুয়েটের শিক্ষার্থীদের। বৃহস্পতিবার দিবাগত রাতে বুয়েটে 3 শিক্ষার্থী মোটরসাইকেলে ঘুরতে যান রাজধানীর 300 ফিট সড়কে। সেখান থেকে ফেরার সময় তল্লাশির জন্য চেকপোস্টে পুলিশ মোটরসাইকেলটি থামালে তাদের পেছনে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার। প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বুয়েটের সিএসসি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী মুনতাসির মাসুদ। এছাড়া আহত হন তার 2 বন্ধু অমিত সাহা ও মেহেদি হাসান। এই ঘটনায় নিহতের বাবা মাসুদ মিয়া 3 জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। পরে অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন। গাড়ির অন্য 2 আরোহী মিরাজুল করিম এবং আসিফ চৌধুরী। তাদের গাড়ির ভিতর থেকে বিয়ার ও মদের বোতল পাওয়ার কথা জানায় পুলিশ। শুক্রবার দুপুরে অভিযুক্ত 3 জনকে আদালতে তোলে পুলিশ। তাদের কারাগারে পাঠিয়ে রবিবার শুনানির দিন ধার্য করে আদালত। 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি ড্রাইভার ওনার বিরুদ্ধে হয়তো অভিযোগ আসতে পারত, কিন্তু বাকি অপরাপর যে 2 জন ছেলে আছে ওরা তো কোনো অপরাধ করে নেই। সে বিষয়টা আমরা আদালতকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসামিদেরকে রূপগঞ্জ থানায় নেওয়ার পরে আজকে হসপিটালের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে। শুনানিটা হয়তোবা আগামী রোববার হবে। এদিকে সহপাঠী নিহতের ঘটনায় রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত 2 জনের চিকিৎসার ব্যয়ভার বহন করার পাশাপাশি প্রভাবশালীর কারণে যেন দোষীদের বিচার বিলম্বিত না হয় সেই দাবি জানান শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। 7 মাস আগে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে উদ্ধার করা মাংস ও হাড় ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। তার দেহাবশেষের সাথে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএর মিল পাওয়া গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। গেল মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে নিখোঁজ হন আনোয়ারুল আজিম আনার। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন। ভবনটির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় দেহাবশেষ। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকার একটি খালে পাওয়া যায় হাড়গোড়। সেই দেহাবশেষ আনারের কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় ডাকা হয় স্বজনদের। গেল নভেম্বরে কলকাতায় যান আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয় তার নমুনা। উদ্ধার হওয়া মাংস ও হাড়গোড় এবং ডরিনের ডিএনএ নমুনা ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয় পরীক্ষার জন্য। সেই দেহাবশেষের সাথে ডরিনের নমুনার মিল পাওয়া গেছে বলে জানাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি। ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে উদ্ধার করা মাংস ও হাড়গোড় সাবেক সংসদ সদস্য আনারেরই। ভারতীয় পুলিশের দেয়া তথ্যে আনার হত্যাকাণ্ডে শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও সেলেস্টি রহমান নামের 3 জনকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। কিন্তু হত্যাকাণ্ডের হোতা বাংলাদেশি বংশোদ্ভূত আক্তারুজ্জামান শাহী নেপালে কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে পুলিশের ভাষ্য। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের জামিন মঞ্জুর করেছে কলকাতার আদালত। শুক্রবার বাংশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তার জামিন মঞ্জুর করে। পর্যাপ্ত প্রমাণের অভাবে 10 লাখ টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেন বিচারক। 2.5 বছরেরও বেশি সময় ধরে কলকাতার বাংশাল আদালতে এ মামলা চলছিল। পিকে হালদার সহ মোট 6 জন বিচারাধীন অবস্থায় জেলবন্দী ছিলেন। এর আগে 5 জনের জামিন মঞ্জুর করে আদালত। 2022 সালে পশ্চিমবঙ্গের বৈদিক ভিলেজ থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। এরপর থেকে দেশটিতেই বন্দী ছিলেন তিনি। রংপুরে মানববন্ধন কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির 2 গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নের খলিফার বাজারে এই ঘটনা ঘটে। মর্নিয়া ইউনিয়নের আহ্বায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদের নেতৃত্বে গঠিত সকল ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধনে অংশ নেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক ও সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিঠুর সমর্থকরা ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করলে 2 পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
শুক্রবার রাজধানীর গোরানে বিএনপি নেতা শফিকুল ইসলাম রিবলুর আয়োজনে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এই তাগিদ দেন। বলেন, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত এখনো বন্ধ হয়নি। অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশমাতৃকা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জানান, আগামীর বাংলাদেশ হবে সাম্য, মানবিক ও গণতন্ত্রের। অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপি নেতা ইউনুস মৃধা, কামরুজ্জামান টিপু ও জাকির হোসেন সহ অনেকেই বক্তব্য রাখেন। সরকার পতনের আন্দোলনে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা বাবা, পরিবারের সবাই শোকে প্রাথর। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে এইচএসসি পরীক্ষার্থী সুহার্দ ঢাকায় এসেছিলেন মার সাথে দেখা করতে। খালাতো ভাইয়ের সাথে আন্দোলনে যোগ দিলে মাথায় গুলি লাগে তার। এরপর আর ফেরা হয়নি মায়ের কোলে। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন শেখ শাহরিয়ার বিন মতিন সুহার্দ। পরীক্ষা চলাকালীন বন্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ঢাকায় মার কাছে বেড়াতে এসেছিলেন। 18 জুলাই বিকেল 5টায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া খালাতো ভাইয়ের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলে হঠাৎই একটি গুলি ডান চোখের পাশ দিয়ে মাথায় ঢুকে যায়। ঢাকা মেডিকেলে নেওয়া হলে বাঁচানো সম্ভব হয়নি বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান সুহার্দকে। ছেলেকে হারিয়ে দিশেহারা মা মমতাজ বেগম। কেউ কারো পাশে দাঁড়ানোর মতো নাই। আমি হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বিচার চাচ্ছি। শোকে পাথর বাবা আব্দুল মতিনও। আমি চাই না এই দেশে আর কোনো মা বাপ তার বুকের সন্তান রে এভাবে কেড়ে নেওক, এটা আমি চাই না। সুহার্দের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরাও। পরীক্ষা তো দিলই, পরীক্ষা দিলে রেজাল্টও বাইরেল, সে তো নেই। আমাদের সংসারে বাতিল চলেছে, এক প্রদীপ নিভে গেছে। বেদনার হাহাকারের মধ্যে আছি। আমাদের একমাত্র ছেলে বাড়িটা এরকম শূন্য করে চলে গেছে। নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক। প্রিয়জনের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে রাজধানীতে শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। প্রতি বছরের মতো এবার এই আয়োজনে থাকছে শিশু এবং বড়দের জন্য গেমিং জোন, অঙ্কন প্রতিযোগিতা সহ আকর্ষণীয় নানা পুরস্কারের ব্যবস্থা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবার জন্য উন্মুক্ত আয়োজনটি চলবে শনিবার রাত 9টা পর্যন্ত। শুক্রবার আকিস বেকার্সের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার বলেন, পরিবারের সাথে একটি বিনোদনমূলক সময় কাটানোর জন্যই এই প্রচেষ্টা। জানান, অষ্টমবারের মতো এই বিস্কিট ফেস্টিভ্যালটি হচ্ছে। বেকম্যানস সবসময় পরিবারের সাথে ভালো থাকার ও ভালো রাখার এমন সব মুহূর্ত তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। নবমবারের মতো আয়োজিত হলো আইসিটি পুরস্কার। ব্র্যাক ব্যাংক ও ঢাকা দ্য ডেইলি স্টার আয়োজিত এই অনুষ্ঠানে 6টি ক্যাটাগরিতে 7 জন বিজয়ীকে নির্বাচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ানে আইসিটি খাতের উন্নয়ন এবং এ খাতে অবদান রাখার অগ্রগামীদের স্বীকৃতি দিতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। পরে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। তিন বন্ধু মূলত আইফোন কিনতে রূপালী ব্যাংকের কেরানীগঞ্জের জিঞ্জিরা শাখায় ডাকাতির পরিকল্পনা করেছিলেন। পুলিশ বলছে, পরিকল্পনার অংশ হিসেবে 1 মাস আগে থেকেই ডাকাতির জন্য আসামিরা ব্যাংকের ভেতরে ও আশেপাশে রেকি করেন। এছাড়া ব্যাংকে জিম্মি হওয়া এক গ্রাহক জানিয়েছেন ডাকাতি চেষ্টার লোমহর্ষক কাহিনী। এদিকে ব্যাংকে ডাকাতির চেষ্টায় গ্রেপ্তার 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দিনে দুপুরে ব্যাংকে ঢুকে নাটকীয়ভাবে ডাকাতি চেষ্টার ঘটনায় বিস্মিত দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দারা। শুক্রবার সকালে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার সামনে গিয়ে দেখা যায় নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ওই জানালা দিয়ে দেখা যায় যে ওরা সবাইকে হাঁটু গেড়ে বসাইয়া পিস্তল ঠেকাই রাখছে একজন, আর একজন চেয়ারের উপরে দাঁড়াই আছে সবাইকে নজরদারি করার জন্য। আমার বয়স, আমি জীবনে দেই না বেবিটা নেই, রূপালী ব্যাংকে ডাকাতি এই প্রথম দেখছি ডাকাতি। তাদের পরিবার জানায়, কয়েকদিন আগে তারা আইফোন কেনার আবদার করেছিল, কিন্তু বয়স কম থাকায় তাদের তা দেয়া হয়নি। আমার বাচ্চা দেবো, কোনো কারোর
কারোর সাথে ঝগড়া বিবাদও করে নাই, মাদ্রাসায় পড়াশোনা করছে। নীরবের ছেলে বলে 2-3 মাস ধরে আইছে, এই নীরবের ছেলেই সঙ্গ লোভ দেখায়া আর আফাত আর সিফাত ওরা দুজনে চলাফেরা করতো। হয়তো আমার ছেলে দুজনের বন্ধু হয়তো বলছে যে আমি একটা ফোন চাইছি, আইফোন, হয়তো ওই ছেলেটা শুনছে, হয়তো ছেলেটা দুর্বলতার সুযোগ নিয়ে লোভ টোপ দেখায় ওরা এই কাজটা করছে। জিম্মি দশা থেকে মুক্ত হওয়া 2 জন জানান ডাকাতরা ব্যাংকে ঢুকেই সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেছিল। সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে নষ্ট করে ফেলে। ঘটনার দিন রূপালী ব্যাংকে টাকা তুলতে যান স্থানীয় ঠিকাদার মোহাম্মদ বাবুল। তবে হঠাৎই 3 ডাকাত ব্যাংকে ঢুকে নিরাপত্তা রক্ষীদের মাথায় পিস্তল ধরেন। যদিও পুলিশ বলছে এটি ছিল খেলনা পিস্তল। এরপর জিম্মি করে রাখা হয় গ্রাহক সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের। অন্যান্যদের সাথে আটকা পড়েন বাবুলও। জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। ওরা একটাই বলছে যে টাকা যাবে সরকারের, জানজামে আপনি যদি কোনো রকম চালাকি করেন, তবে তো আতঙ্কের ভিতরে ছিল। অস্ত্র যেহেতু শুনি যে নকল, এখন যদি নকল জানলে তো আর এটা ভয় পাইতাম না। 2টা চাক্কু ছিল, 2টা চাক্কু, আর ওখানে উঠে একটা ওই এরা যে সিগারেট খাওয়ার ফালায় না, ওটার ভিতরে একটা মোবাইল ঢুকাইয়া একটা বানাইছে, ওই বোম সিস্টেম বানাইছে, যে ওই বোনে এটার ভিতরে নাম্বার আছে, ওই নাম্বারটা নিছে, যে এই নাম্বার আমরা কল দিলে এটা বাস্ট হয়ে যাবে। এদিন আটকা পড়েছিলেন ব্যাংকের এক পরিচ্ছন্নতা কর্মীও। বড় ডাকাতটা আমারে বলতেছে এদিকে আসেন। আমি গেলাম পরে কয় এখানে বসেন। তো বসেন, সবাই আমাদের বসা করে রাখছে। আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি। সবাই ফোন দিয়ে, আমার 2 ছেলে ফোন দিতেছে, আমার ভাই ফোন দিতেছে, কিন্তু আমি তো ফোন তো ধরতে পারতাছি না, আমাকে ধরতে দেয় না ফোন। অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, অনেক আতঙ্ক, মানে বাসায় প্রকাশ করা যায় না। ডাকাতি চেষ্টার মামলায় আসামি করা হয়েছে 2 কিশোর আরাফাত ও সিফাত এবং নীরব নামের এক যুবককে। এর নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে ডাকাতির জন্য 1 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছিল। তাদের বয়স 16, একজনের বয়স 22। এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে, এখন মামলা হয়েছে। মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরো আপডেট আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকেন 3 ডাকাত। কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে লুট করে অর্থ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে আত্মসমর্পণ করেন 3 জন। এদিন রাতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। ওমানে প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিবাদে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। ফোরকান মাহমুদ জানান, অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী ডেপুটি চিফ অফ মিশন চার্জ ডি অ্যাফেয়ার্স মৌসুমী রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। উপস্থিত ছিলেন দ্বিতীয় সচিব, হেড অফ চ্যান্সেল থোয়াইং এবং লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা মিস রওশন আরা পলি সহ অনেকেই। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি ফোরকান মাহমুদ জানান, প্রবাসী অধিকার পরিষদ ওমান শাখার নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার আলী আশরাফ। জাশেদ ইসলাম ও সাখাওয়াত হোসেন শান্তের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মনির চৌধুরী, মোহাম্মদ আতিক খান ও জুয়েল মুন্সি। এ সময় উপদেষ্টা ও নবনির্বাচিত কমিটির সবাইকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউপিএস কমিউনিটি ফ্রান্স। প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর জানান, ইপিএস কমিউনিটির সভাপতি অ্যালেন খান চৌধুরীর সভাপতিত্বে এবং চৌধুরী মারুফ অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয়। শ্রদ্ধা জানানো হয় মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে বাংলাদেশের সবার প্রতি আহ্বান জানান তারা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভিআইপি রসনা বিলাস রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, ইয়াসমিন ফারাম এসডিএন বিএইচডির কর্ণধারের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়। বিদেশের মাটিতে দেশীয় রসনার তৃপ্তি মেটাবে এই রেস্টুরেন্ট, এমনটাই জানান কর্ণধার।
কর্মজীবীদের কথা মাথায় রেখে 24 ঘন্টা খোলা থাকবে এই রেস্তোরাঁ। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় মালয়েশিয়ান সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি। উদ্বোধন শেষে মোনাজাত করে রেস্টুরেন্টের সফলতা কামনা করা হয়। জুলাই অভ্যুত্থান নিয়ে নানা অপপ্রচার চলছে, আর তা মোকাবেলায় সাংস্কৃতিক আন্দোলনের ডাক দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বাস্তবায়িত হবে এটাই সকল 101টি দেশের 276টি চলচ্চিত্র নিয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে শুরু হলো 17তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব। শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকছে বাংলাদেশের 42টি চলচ্চিত্র। একটা ফ্যাসিবাদী শাসন কাঠামো রয়েছে। শুক্রবার বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। কিছু করতে চাচ্ছে দেশের কিনে সবাই। এ সময় তিনি জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে বেশি বেশি চলচ্চিত্র নির্মাণের তাগিদ দেন। যে জুলাই অভ্যুত্থানের আমাদের যেই গণমানুষের অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে। এবং আমাদের স্বপ্ন রয়েছে সংস্কৃতি নিয়ে। আমরা মনে করি যে আমাদের ঢাকা শুধু বাংলায় না, আমরা চাই যে পুরো দক্ষিণ এশিয়াতে শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদারের ডাক দেন এই উপদেষ্টা। আমরা 1971-এ আমাদেরও তখন যারা আন্দোলন, তখন যারা যুদ্ধ করেছেন, সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছিল। তো সেই স্বপ্ন আসলে গত 53 বছরে বাস্তবায়িত হয়নি, বিধায় আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। মানুষ আবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। একটা রাজনৈতিক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট শক্তিকে আমরা দূর করতে পারলেও আমাদের সমাজে নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এখনও রয়ে গেছে, একটা ফ্যাসিবাদী শাসন কাঠামোও রয়ে গেছে। এবং ব্যক্তি এবং সমাজকে এই ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে খুব শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। 7 দিনের এই চলচ্চিত্র উৎসবে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন বিনামূল্যে। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা স্পিরিট। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।